সবাইকে হ্যাপি সানডে। চুলে তেল টুল দিয়ে বসেছি, কিছু মনে করো না, এরকম করে চিপকু চিপকু হয়ে বসে পড়েছি ভিডিও করতে। তো আজকে রবিবার মানেই হচ্ছে কাজের চাপ, প্রচণ্ড পরিমাণে কাজের চাপ। ভিডিওটা যেতে যেতে অনেকটা দেরি হবে। তবুও তোমাদের কাছে ভিডিও পৌঁছবে না। এই এখন ম্যান্ডি এবং শু সংক্রান্ত কোনো ভিডিও নয়। আচ্ছা, ম্যান্ডি এবং শু, মানে শু তো নয়, মানে ম্যান্ডির ভিডিওটা আমি দেখেছি কিছুক্ষণ আগে। ম্যান্ডির যে ছোড়দি তাকে আমি দেখেছি, এবং তার ভিডিও সংক্রান্ত কথা আমার অবশ্যই আসবে, তবে এর পরে আসবে, সন্ধ্যের দিকে হয়তো দেব সেই ভিডিওটা। তো এখন ভিডিওটা চলে যাচ্ছে ডাইরেক্ট টিনার উপরে এবং বেচুর উপরে। বহুদিন টিনা এবং বেচুকে নিয়ে কিছু কথা বলিনি, আজকে কিছু কথা বলতে এসেছি। তার কারণ দুদিন ধরে দেখছি, গতকালকে বেচুর মার হাত ভেঙে গেছে, সেটা আমি দেখেছি। তারপরে ভেবেছি যে বলেছে 1 সপ্তাহ বাদে ট্রিটমেন্টটা শুরু হবে, তা ওরকম করে তো কেউ রাখে না, তারা নিশ্চয়ই কোনো না কোনো পদক্ষেপ বেচু উঠিয়েছে এবং ওর মাকে ঠিক জায়গায় নিয়ে গেছে। কিন্তু আজকে সকালবেলা সেম ভিডিও দেখলাম, বেচুর মা কিন্তু অমতো অবস্থায় বাড়িতে বসে রয়েছে। তো এটা নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে তোমাদের সামনে, তো সেটা নিয়ে আজকে আলোচনা করতে বসেছি। জানি না কার ভালো লাগবে কার খারাপ লাগবে, তবে চলো ডাইরেক্ট ভিডিওর মধ্যে ঢুকে যাই। তাই তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ রয়েছি। জানো, মনের মধ্যে একটা ইচ্ছে ডগমগ করছে বেশ কিছুদিন ধরে, বেশি নয়, একটা স্টোরি ভিডিও আমার না খুব 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 একটা স্টোরি ভিডিও করার ইচ্ছে আছে। রাইটার অবশ্যই আমি একটা সত্য জীবন কথা দিয়ে একটা স্টোরি ভিডিও করব, খুব ইচ্ছে আছে। তবে সেট আপের প্রয়োজন রয়েছে, ক্যামেরাম্যানের প্রয়োজন রয়েছে, সব কিছুর প্রয়োজন রয়েছে। দেখি চেষ্টা করি, যদি করতে পারি তোমাদের সামনে অবশ্যই তুলে ধরার চেষ্টা করবো একটা জীবন কাহিনী। আমার জীবনে একটাই স্টোরি ভিডিও আমি আমার জীবনে করব। তো এই স্টোরি ভিডিওটা যেটা আমি নিজে করেছি, নিজে লিখেছি, নিজে করেছি, এবং সেটা সম্পূর্ণ কিন্তু সত্যের উপর অবলম্বন করে। ঠিক আছে, কিছু দেখা কথা, কিছু জানা কথা, কিছু অজানা কথা, সব কিছু একটা স্টোরি ভিডিওর মধ্যে আমার বলার রয়েছে। যাই বাদ দিলাম সেই কথাটা। যদি যেদিনকা করতে পারবো, এই প্রজেক্টে একটা কাজ করবো ভাবছি, যেদিনকা করে উঠতে পারবো, যেদিনকা তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো, সেই দিন হয়তো তোমাদেরকে এই কথা বলবো। মনের একটা ইচ্ছে ছিল, মনের একটা ইচ্ছে আছে, আর এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করছি, এই কারণেই তোমাদের সামনে তুলে ধরলাম কথাটা। ঠিক আছে, এখন কিছু না বলাটাই বেটার। চলো এবার ভিডিওর মধ্যে ঢুকে যাই। কি আমাদের টিনাকে নিয়ে আমি আগে পজিটিভ ভিডিও করতাম, এবং টিনাকে নিয়ে বহু কথা বলেছি। যেরকম পজিটিভ বলেছি এবং নেগেটিভ দেখলে সেরকম নেগেটিভও বলেছি। তো আমার আজকে খুব খারাপ লাগছে টিনার পরিস্থিতিটা দেখে। তোমরা সবাই জানো যে ওই মেয়েটাকে যদি নেগেটিভ কিছু বলে থাকি, তাহলে সেই মেয়েটার ভালোর জন্য বলেছি, কিন্তু ওই মেয়েটা নিজের ভালো নিজে চায়নি, নিজের ভালো সে নিজে বোঝেনি। বুঝতে পেরেছো? আজকে যেই পর্যায়ে সে দাঁড়িয়ে আছে, প্রথমত কথা, কদিন আগ অবধি চিৎকার করে বলেছিলাম যে এআই দিয়ে থাম্বনেল বানাইও না, তার কারণ এআই এফেক্ট কিন্তু চ্যানেলের ওপরে পড়ে, এই কথা কিন্তু বলেছিলাম। তারপরেও সে অ্যাট্রাকটিভ করার জন্য ওই চ্যানেল ভিডিওটাকে এত সুন্দর করে এআই দিয়ে ভিডিও করে থাম্বনেল লাগায়, মানে মানুষ যেন ওর প্রতি দৌড়ে যায়। কিন্তু কি হলো, আলটিমেট কিন্তু ভেতরে ঢুকে যে ভিডিওটা দেখার, সেটা সেরকমই দেখবে, তার মধ্যে থেকে কোনো নতুনত্ব কিন্তু দর্শকরা পাবে না। তার উপরে এআই দিয়ে দীর্ঘদিন চ্যানেল ভিডিও করলে পরে চ্যানেলের কিন্তু ক্ষতি হয়। এই ক্ষতিটা কিন্তু ও বেশ কিছুদিন ধরে বুঝতে পারছে, এই ক্ষতিটা কিন্তু উপলব্ধি করতে পারছে, কারণ ওর চোখ মুখ দেখলে বোঝা যাচ্ছে ও একটা টেনশনের মধ্যে রয়েছে, কারণ ভিডিও দিতে পারছে না। ভিডিও দিলেও অ্যাডটা হচ্ছে লিমিটেড হয়ে যাচ্ছে, বুঝতেই পেরেছি। মানে বেশি সংখ্যক অ্যাড ওর হবে না, এবং বেশি সংখ্যক অ্যাড হলে পরে ওর এই সমস্যাটা হবে, মানে অনেক কিছু ব্যাপার রয়েছে। কিন্তু দেখো, আমরা যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানুষ এটা ধরেই নেয় যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মনে হয় ওই পাড়ার কাকিমা মাসিমা জেঠিমারা আছে না, যারা শুধুমাত্রই কুটকাচালি করে, ঠিক তাদের পর্যায়ে পৌঁছে গেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। কিন্তু কি সত্যি কি তাই? আমাদের মনে হয় না তাই। তার কারণ আমরা যা বলছি সেটা বিচার করে বলছি, এবং কিছুটা ভালোর জন্য বলছি। আমার তো মনে হয় পুরোপুরিটাই ভালোর জন্য বলছি। যেটা অন্যায় হচ্ছে, যেটা সমাজের জন্য খারাপ হচ্ছে বা তোমার জন্য খারাপ হচ্ছে, সেটাই কিন্তু তুলে ধরছি। একরোখা ভালোবাসা, এই যে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে যে একরোখা ভালোবাসা দেখায়। একরোখা ভালোবাসা মানে টিনাকে ভালোবাসি, মানে টিনাকে হেন তেন প্রকারেই ভালোবাসি। ভালোবাসা তো এরকম হতেই পারে না। কারণ কি, আমি দেখছি আমি যাকে ভালোবাসি সে উচ্ছন্নে যাচ্ছে, আমি দেখছি আমি যাকে ভালোবাসি সে মানে বিপথে চলে যাচ্ছে। তারপরেও যদি আমি চিৎকার করে বলি আমি তোমাকে ভালোবাসি, সেই ভালোবাসাটা ভালোবাসা নয়, সেই ভালোবাসাটা ওই মেয়েটার ক্ষতির কারণ। আমাদেরকে বুঝিয়ে দিতে হবে আমি তোমাকে ভালোবাসি, তারপরেও তোমার অন্যায়টা দেখে আমি তোমাকে বলবো যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি অন্যায় করছো, তুমি ভুল রাস্তায় হাঁটছো।
যে ভুল দেখতে পারে না সে কোনোদিনও ভালোই বাঁচতে পারে না, আমার মনে হয়। এটুকুই বলার ছিল টিনাকে নিয়ে, যে টিনার পরিস্থিতি দেখে ভীষণ খারাপ লাগছে, কারণ ও নিজেও জানে ওর অস্তিত্ব শুধু টাকার জন্য। ওর চলন বলন, ওর খাওয়া দাওয়া, ওর বাপের বাড়িতে গিয়ে এত সুন্দরভাবে স্মুথলি জীবন কাটানো, বেশি দিন না, যে কদিন ধরে যাচ্ছে। কিছু যে শব্দ করছে, মেশিনটা আমি চালিয়ে রেখেছি তো মনে হচ্ছে বারবার করে মেশিনে ইয়ে করছে। যাই হোক, তো আমার মনে হচ্ছে যে আমার কেন মনে হবে, এটা সবাই জানে আর কি, যে টিনার টাকার জন্য টিনার কদর রয়েছে, টিনা জানে এটা। তো টিনা এই যে দিল্লির মতন জায়গায় গিয়ে বাড়ি ভাড়া করে, ফ্ল্যাট ভাড়া করবে বা বাড়ি ভাড়া করবে বা দাদা বৌদির কাছে যেখানেই থাকুক না কেন, ওর টাকাটা ভীষণ পরিমাণে প্রয়োজন। যেই সময় ঠাকুর ছপ্পর ফারকে দিয়েছিল সেই সময় ও টাকা ধরে রাখতে পারেনি। এবং আমি সেই সময় বলেছিলাম যে চ্যানেল কিন্তু বেশি দিন যখন পুরনো হয়ে যায় না চ্যানেল, তো চ্যানেলকে ধরে রাখার জন্য কিন্তু প্রচুর স্ট্রাগল করতে হয়, এবং টাকা তো ধরে রাখতে হয়, টাকার প্রচন্ড মূল্য। কিন্তু আজ অব্দি এসে টিনা না টাকার মূল্য বুঝলো না চ্যানেলের মূল্য বুঝলো। টিনা সেই খামখেয়ালি পানা, চ্যানেল ডুবে যাচ্ছে, চ্যানেলই ওর একমাত্র ইনকাম সোর্স, যেটা দিয়ে ও খেয়ে পড়ে চলতে পারবে এবং সবার সামনে মানে ভালোভাবে চলতে পারবে। টাকা যদি ওর কাছে না থাকে না, ও সবার কাছে দূর দূর ছাই ছাই হবে, কেউ ওকে পছন্দ করবে না। এইটা ওকে বোঝাতেই পারলাম না, এই মেয়েটা নিজের বুঝটা বুঝলোই না। এখনো অবধি মানুষের জন্য করে আছে, এখনো আনন্দ ফুর্তি খাওয়া ঘোরা এগুলো নিয়েই পড়ে রয়েছে। এখনো না কোনো কিছু এক্সট্রা কিছু শিখলো, এক্সট্রা কিছু অ্যাক্টিভিটি করলো আমাদের সামনে এসে, বা বলতে পারো চ্যানেলের জন্য ভালো কোনো ক্রিয়েটিভিটি দেখাতে পারলো না, কোনো কিছু করলো, কিছুই ওর জীবনের জন্য ও করলো না। ভীষণ খারাপ লাগছে, একটা মেয়েকে এরকম করে বিধ্বস্ত হতে দেখে ভীষণ খারাপ লাগছে। সেরকমই থাকলো ওই পাশে বেচুর ভীষণ মন খারাপ, যে আমার আর ভাল লাগছে না, চ্যানেলের ভিউজ নেই। আসল ব্যাপারে চ্যানেলের ভিউজ নেই, যেই ভিউজ সেই ভিউজে কি সত্যি সত্যি এত বড় যে বাড়ির দালান বাড়িটা খাড়া করেছে সেটাকে মেনটেন করা কি সম্ভব? দেখো, বাড়িটা খাড়া করলে চলবে না, তার কিন্তু মেনটেনেন্সের প্রচুর খরচা রয়েছে, সেটা মেনটেন করা সম্ভব। তারপরে তাদের দেখো, এমনি বেচু যদি এদিকে না হয়, বেচুর কিন্তু যেটুকু ভিউজ হচ্ছে, বেচু যদি এক্সট্রা কোনো কাজ করতে পারে তাহলে কিন্তু বেচু চলে যায়, কিন্তু বেচু এক্সট্রা কাজ করতে অভ্যস্ত নয়। কেন, ব্লগিং করতে করতে সেখান থেকে কাঁচা টাকা পাওয়ার অভ্যাস, তো সে মানে অভ্যস্ত নয়, মানে অনেক চেষ্টা করেছে, সেরকম করে কিছু করে উঠতে পারেনি আর কি, এটাই বক্তব্য। তো মনটা ভীষণ খারাপ, তার থেকে বেশি মন খারাপ ওর মার জন্য। আচ্ছা, এই মার জন্য যখন আমরা চিৎকার করে বলেছিলাম মার বয়স হয়েছে, মাকে একটা কাজের লোক এনে দাও, মাকে একটা কাজের লোক এনে দাও, বেচু কিন্তু একবারও কানপাত করেনি, কোনো কথা বলেনি। ওর বারবার একটা কথাই মনে হয়েছে যে আমরা হচ্ছে শত্রু, ওদের হিংসে করছি, ওদেরকে দেখে জ্বলছি। আরে বাবা, আমরা এখানে বসে শুধু কন্ট্রোভার্সি করতে পারি, ওদেরকে দেখে জ্বলার কি রয়েছে আমি জানি না কেন মানুষের মনে এটা ধরে, এটা মনের মধ্যে রাখে যে জ্বলছি, বেচুকে দেখে জ্বলছি, ওর টিনাকে দেখে জ্বলছি, সুকে দেখে জ্বলছি, ম্যান্ডিকে দেখে জ্বলছি, বন্ধুত্ব দেখে জ্বলছি। এই যে জ্বলছি কেন কথাটা আসে আমি বুঝেই উঠতে পারি না, কেন আমরা এখানে কেউ কাউকে দেখে জ্বলার মতন কিছু নেই। সবার লাইফে সবাই স্টেবল রয়েছে, সবার মধ্যে সবাই যে যেরকম পরিবেশে থাকে, যে যেরকম পরিবারে থাকে, সবাই ভালো মতন চলে যাচ্ছে সবার, তাহলে জ্বলার কি রয়েছে? জ্বলার কিছুই নেই। যাই হোক, বেচুর এই ভুল ধারণাটা ছিল। আজ অব্দি না বেচুর বাড়িতে একটা কাজের লোক পেলাম, না বেচুর মাকে হেল্প করার জন্য বেচুকে আমি অগ্রগতির পথে যেতে দেখলাম, কিচ্ছু দেখলাম না। সব থেকে খারাপ লাগলো গতকাল যখন বেচুর মার ইয়েটা হয়েছে, ওই হাতটা ভেঙে গেছে, আমি আশ্চর্য হয়ে গেছি বেচুর মুখের ওই কথা শুনে, যে ডক্টর 7 দিন পরে আসবে, 7 দিন পরে আমি ইয়ে করব, প্লাস্টার করব ভাবছি, তবে এই 7 দিন রাখা যাবে না, কিছু একটা ব্যবস্থা করতে হবে। আরে আমাদের বাড়িতে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, আমি সর্বপ্রথম কোনো দোকানে গিয়ে আমি মাকে বসাবো না, কোনো ডক্টরকে দেখানোর জন্য দোকানে গিয়ে বসাবো না, সবার আগে হসপিটাল, সরকারি হসপিটালে যেতে হয়। কোনো এমার্জেন্সি হয়, যে কারোরই এমার্জেন্সি হয়, কোনো পজিশন আসতে হয়, সবার প্রথমে সরকারি হাসপাতালেই যেতে হয়। তার কারণ একটাই, তোমরা বাইরে ট্রিটমেন্ট করাতে গেলে পরে, ডক্টরের দোকানে বসতে গেলে পরে 1-1.5 ঘন্টা সময় লাগবে। হয়তো ডাক্তার রাস্তাতে আছে, হয়তো ডক্টর হসপিটালে ডিউটি দিচ্ছে, তারপরে এসে তোমাদেরকে বাইরে চেম্বারে দেখবে, অনেক ব্যাপার রয়েছে। কিন্তু আমার যখন এমার্জেন্সি রয়েছে, আমি কিন্তু ডক্টরকে ওরকম করে অপেক্ষা করে দেখাতে পারি না। আমি বিশেষ করে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি যখন ডক্টরকে দেখাবো, নার্সিংহোমে দেখানোর থেকে আগে সবার আগে সরকারি হাসপাতালে দেখাবো। আমি মনে করি, হ্যাঁ, আমার ট্রিটমেন্ট হয়তো নার্সিংহোমে আমি নিয়ে যাবো, প্রাথমিকটা আমি সরকারি হাসপাতালে
হাসপাতালে করি, বরাবর প্রাথমিক ট্রিটমেন্ট কিন্তু আমি সরকারি হাসপাতালে করি। তার কারণটা কি? তার কারণ একটা, আমি যদি এমার্জেন্সিতে যাই, এমার্জেন্সিতে কমপক্ষে 2-3টে ডক্টর সব সময় মজুদ থাকে। কিন্তু আমি যদি এমার্জেন্সিতে অন্য কোনো জায়গায় যাই, সেখানে ডক্টর আসতে 1-1.5 ঘন্টা দেরি লাগে। আর যখন কোনো বিপদ পড়ে, ওই একটা মিনিট, একটা সেকেন্ড আমাদের জীবনের জন্য ভারী হয়। এইটা মানুষের মাথায় ঢুকিয়ে ফেলতে হবে। আমাকে কোনো জায়গায় যেতে গেলে, মনে করো আমি নার্সিংহোমে ছুটলাম, কিন্তু সেখানেও কিন্তু প্রথমে টাকা দেওয়ার বিলিং হওয়া, মানে বিলিং মানে তোমাকে কিছু টাকা প্রথমে কি গচ্ছিত দিতে হবে, তারপরে লেখাপড়ি করতে হবে, তারপরে ট্রিটমেন্ট শুরু হবে, অনেক ব্যাপার রয়েছে। তাই প্রাথমিক সর্বপ্রথম একটা সরকারি হাসপাতালেই যেতে হয়। যারা বুদ্ধিমান তারা কিন্তু এই কাজটা করে। কেন কি? প্রাথমিক স্টেজ, প্রাথমিকভাবে তারা ট্রিটমেন্টটা শুরু করে ফেলে। সরকারি হাসপাতাল মানে সাথে সাথে ট্রিটমেন্ট শুরু। একটা ডাক্তার থাকলে একটা ডাক্তারের যতটুকু অভিজ্ঞতা, যা বুঝবে সেটাতে ট্রিটমেন্টটা তো শুরু হবে। তারপরে আমি সেখানে হয়তো ট্রান্সফার করব, বড় কোনো নার্সিংহোমে বড় কোনো ডাক্তার দেখাবো। প্রাথমিক স্টেজটা কিন্তু আমার নড়বড়ে হলো না, ভিতটা কিন্তু আমার মজবুত হয়ে গেল, তাই না? তা কিন্তু বেচুর মাকে দেখলাম, বেচু কিন্তু বেচুর মাকে নিয়ে গিয়ে একটা দোকানের সামনে বসিয়ে রাখলো। তারপরে কতক্ষণ বাদে ডাক্তার, ওই মানুষটার হাতে ব্যথা পেয়েছে। প্রথম বুঝতে হবে বেচুর শরীর ওর মার শরীর আকাশ পাতাল তফাৎ। মহিলাটার বয়স হয়েছে, খাটাখাটনির শরীর, বয়স হয়েছে, মানে হাতটা এই ফুলে গেছে, দেখে বোঝা যাচ্ছে যে প্রচন্ড কষ্ট হচ্ছে। আরে আমাদের সামান্যটা আঙ্গুলে ব্যথা পেলে আমরা তরপাই দাপড়াই ব্যথাতে, আর ওই মানুষটার হাতে ব্যথা পেয়েছে, কিছু বলছে না বলে ব্যথা কি কোনো কিছুই বুঝতে পারছে না বেচু। তারপরেও কিভাবে 1 সপ্তাহ লেট করবে, এই কল্পনাটা পর্যন্ত মাথায় আসতে পারে। আমি বলছি না যে 1 সপ্তাহ লেট করবে, হতে পারে 2-3 দিনের মধ্যে। 2-3 দিন মানে অনেকটা বড় ব্যাপার। প্লাস্টার সাথে সাথে এক্সরে করার সাথে সাথে প্লাস্টার, এবং ভালো জায়গায় প্লাস্টার যদি ভালো না হয় না, হাতটা কিন্তু ঠিকঠাক করে জোড়া লাগবে না। এমনিতেই বয়স হয়ে গেছে, কচি বয়স নয়। এগুলা বেচুকে কে বোঝাবে? কেন, ওরা তো সর্বজান্তা, ওরা তো সব বোঝে, ওরা তো এগুলোই চায়। মাকে দিয়ে এখনো পর্যন্ত খাটাচ্ছে। কি বললো বেচু? নির্লজ্জর মতন কি বললো মা আটাটা মেখে রেখেছে। বলল মা যতই হাতে ব্যথা হোক না কেন, মা কিন্তু মার কাজটা ঠিকই করছে। মানে এটা কি গর্বের বিষয় না এটা লজ্জার বিষয়? এটাই তো আমি বুঝে উঠতে পারলাম না। বেচু যে সুন্দর করে বলল যে মা এখনো পর্যন্ত রান্না করছে, মার কাজে কেউ আটকাতে পারছে না, মা তো মার মতন কাজ করছে। আচ্ছা, এটা কি আমাদের গর্বের বিষয় না লজ্জার বিষয় যে মার এরকম পরিস্থিতিতেও মাকে কাজ করে খেতে হচ্ছে? মার এরকম পরিস্থিতিতেও আমি মাকে হেল্প করছি না। কি হেল্প কর? মাকে তো কোনো কাজ করতে দেওয়া উচিত না। কেন? এই সময় অ্যান্টিবায়োটিক চলবে, এই সময় ব্যথার ওষুধ চলবে, ব্যথার ওষুধ তো মাস্ট চলবে। কেন? ব্যথাতে তো থাকতে পারবে না, হাত ভেঙে গেলে ব্যথা থাকতে পারবে না। ওই মহিলাটা যে কি কষ্ট করছে আমার তো দেখেই কষ্ট লাগছে। দেখো, আমরা শত্রু নই, ওদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি তার মানে যে ওকে দেখতে পারি না, অপছন্দ করি তা নয়, একদমই না। কষ্ট হলে কষ্ট হয়, যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি সত্যি সেটা তো বলবোই। যে হাত ভেঙে যাবার কষ্ট মারাত্মক কষ্ট, মারাত্মক কষ্ট। আমার শাশুড়ি মার হচ্ছে এরকম সমস্যা, মানে ক্যালসিয়ামের অভাবে না একটু সমস্যাটা হয়, যে যদি কোনো জায়গায় পড়ে যায়, মানে হঠাৎ পড়ে যায়, এবং পড়লে পরে কিন্তু ভেঙে যায়। ভাঙার সাথে সাথে কোনো কথা নেই, দিক বিদিক শূন্য হয়ে যাই আমরা। মানে পড়ে গেল মানে ভাঙলো কিনা আমি জানি না, তুললাম নিয়ে চললাম হসপিটালের সাথে সাথে, মানে আধা ঘন্টার মধ্যে আমার সমস্ত কাজ শেষ। আধা ঘন্টার মধ্যে, 30 মিনিটও আমি সময় লাগাই না। হ্যাঁ, এটা বাস্তব কথা, 30 মিনিটও সময় লাগাই না। আমার শ্বশুরের ক্ষেত্রেও তাই করেছি, শাশুড়ির ক্ষেত্রেও তাই করেছি। 30 মিনিটও সময় না, সাথে সাথে গেলাম ডাক্তারের কাছে, নিলাম এক্সরে করলাম, সাথে সাথে ভালো একটা ডক্টর দেখিয়ে আমরা কাজ করে ফেললাম। তার কারণটা কি? মানুষটা, আমাদের জীবনে মানুষের প্রাধান্যটা আগে, মানুষকে আগে সুস্থ রাখতে হবে। কিন্তু আমি এখানে দেখছি ওই ভাঙা অবস্থায় আমার বেচুর মা কি হারে কাজ করে আছে, এবং বেচু বসে বলছে, খাচ্ছে আর বলছে মার কাজ মা ঠিকই করছে। না, এটা খুব গর্বের বিষয় না, এটা কষ্ট লাগছে এবং লজ্জার বিষয়। এই মুহূর্তে দাঁড়িয়েও মার কাজ ভিডিও করতে করতে না দৌড় দিলাম। আমার মেয়ে ছেলে দুজনেই এত পাজি না, এত পাজি। আর আমার রবিবার আজকে ভীষণ কাজের চাপ, আর তার মধ্যে ওরা বদমাশি করে যাচ্ছে। যাই হোক, তো এটাই বলার ছিল যে বেচু এখনো পর্যন্ত বাড়িতে মাকে নিয়ে বসে রয়েছে। যে মানে মার মূল্য কবে বুঝবে আমি জানি না। বেচুর জীবনে কি কোনো মানুষের কোনো মূল্য রয়েছে? আমার মনে হয় না। খারাপ লাগছে, আমার খারাপই লাগছে। একটা পরিবার দুটো ভাগ হয়ে গেছে, এবং দুটো মানুষই সাফার করছে, দুটো মানুষই বিপথে চলে গেছে। বেচু যেমন মানুষকে ধরে রাখতে পারে না, আমার মনে হয় বেচুর প্রতি বেচু কোনো সিম্প্যাথি মানে মধ্যে নেই নাকি। মানে মার এরকম কষ্ট দেখেও মা ওই যে কাজগুলো করছে। আরে মা কথা শুনবে না মানে? মা যদি কথা নাও শুনে, মনে করলাম কিছু মানুষ একগুয়ামি আছে যে কথা শুনছে না, আমি তোকে বোকা দিয়ে ধাওয়া দিয়ে ঘরে আটকে রাখবো। আমার শাশুড়ি খুব তুত্তুর করে,
যদিও হাত যখন ভেঙে গেছে মার এত ব্যথা হয়েছে মা বিছনার থেকে নামতে পারেনি মানে আমরা নামতে দিইনি, পারলে পরে বিছনার মধ্যেই আমি হিসুপটি করাই, এরকম আমার অবস্থা, তো নামতে দিইনি। তারপরে যখন একটু সুস্থ হলো তুত্তুর করছে, যে আমি এখানে বসে রয়েছি না ঠিক, কিন্তু তুত্তুর করছে, আমি এখনই বকা দিয়ে আসলাম। যাই হোক, তো এরকমই হচ্ছে ব্যাপার, মানে যখন বাচ্চা মানে বয়স্ক মানুষ যখন মা বাবারা যখন বয়স হয়ে যায় তখন বাচ্চা সমতুল্য হয়ে যায়, আমাদেরকে তাদের বাচ্চাদের মতন ট্রিট করতে হয়। তার জন্য যদি দুটো বকা দিতে হয়, দুটো বলতে হয় তুমি এখানে বসে থাকো, আমি দরজা আটকে চলে গেলাম, তুমি কোনো কাজ করতে পারবে না, কারণ মানুষটার রেস্টের প্রয়োজন রয়েছে, মানুষটার ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। তারপরেও আমি দেখছি বেচু ক্যামেরা বন্দি করছে সব কিছু, কেন ব্লগিং করতে হবে তো, মা ঝাড় দিচ্ছে, মা এক হাতে সবকিছু করছে, সব বাবা আমি মরে যাই এগুলো দেখলে সত্যি সত্যি মনে হয় আমি কোন পৃথিবীতে বাস করছি। আচ্ছা, আরেকটা কথা বলি, বেচুক এখন প্রয়োজন মাকে একটা নাইটি এনে দেওয়া, বুক চেরা নাইটিগুলো আছে না, হাউস কোটগুলো, সেগুলো এনে দেওয়া। কারণ এই সময় ব্লাউজ পরা কিন্তু ভীষণ কষ্টের ব্লাউজ পরা, মা কিভাবে ব্লাউজ পরছে এবং শাড়ি কিভাবে গুচ্ছে কি করছে আমি বলতে পারবো না, কিন্তু এই সময় এগুলো থেকে পুরোপুরি বিরত। আমার শাশুড়িকে আমি তবে থেকে নাইটি পরাচ্ছিলাম, এখনো পর্যন্ত আমার শাশুড়ি ওই নাইটির স্বাদ বুঝেছে, এখনো পর্যন্ত নাইটি পরে, বাড়িতে একদম নাইটি পরে, ওই শাড়িটারি গুজেছে, দৌড়ানোর কোনো প্রয়োজন নেই, অনেক হয়েছে, অনেক সারা জীবন শাড়ি পরেছে, আর কোনো প্রয়োজন নেই। এখনো নাইটি কেটে দিয়েছি, নিচটা ঝুলঝুল যেটা ছিল কেটে অনেকটা করে দিয়েছি, এখন নাইটি পরে ঘোরো, আর কি বয়স অনেক হয়েছে, এখন ওই শাড়িটারি বন্ধ করো। সেরকমই বেচুর মাকেও প্রয়োজন। আরে আসল ব্যাপারটা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের কাছে অমূল্য সম্পদ, আমি মনে করি মা বাবা অমূল্য সম্পদ, তাদেরকে যত পারো আগলে রাখো, যত পারো তাদেরকে ধরে রাখো। এই সম্পদ যদি হাতছাড়া হয়ে যাবে, মাথা কুটলেও এই সম্পদ পৃথিবীতে থেকে কোনো জায়গার থেকে তুমি ফিরে আনতে পারবে না। আর চাও তুমি যদি চেষ্টা করো সমস্ত জিনিস ফিরে আনতে পারবে, এই সম্পদ আর ফিরতে পারবে না। সেই জন্য এই মানুষগুলোকে যত্ন করতে হয়। আর আমি বেচুর এই খামখেয়ালি পানাকে আর সহ্য করতে পারলাম না, যার জন্য আজকে এই ভিডিওটা করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।